নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টার এমএ ডিওডিএল এর সাজেশান নিয়ে। অনেকেই এর মধ্যে আমাকে ইউটিউবে কমেন্ট করেছো যে আমার সাজেশানের অপেক্ষায় তোমরা রয়েছো। তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাবো যে ইউটিউবের এত চ্যানেলের মধ্যে তোমরা সাফল্য.com-কে পছন্দের চ্যানেল হিসেবে বেছে নিয়েছো এবং অবশ্যই বিশ্বাসের জায়গাটা রেখেছো যে তোমরা এই চ্যানেলটাতে যে সাজেশান দেওয়া হয় সেটা দেখে তোমরা পরীক্ষা দিতে যাবে। সেটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওনা। তোমাদের কাছে অনেক ধন্যবাদ তোমাদেরকে এই বিশ্বাসটা রাখার জন্য। আজকে আমরা 205, যেটা তোমাদের প্রথম পরীক্ষা 15ই জুন, সেই পরীক্ষাটার সাজেশান নিয়ে প্রথম পর্বটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো তাহলে, এবং প্রশ্নের সাথে সাথে কিভাবে উত্তর লিখতে হবে, কিভাবে উত্তর লিখলে তোমরা যথাযথ নম্বর পাবে, সেই বিষয়টা নিয়েও আলোচনা করা হবে। এই যে প্রথম সেমিস্টারের যে পরীক্ষাটার রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টে দেখা গেছে অনেক অনেক ছাত্রছাত্রীরা এফআর এবং এফএস পেয়েছো। তো তাদের জন্য প্রথমেই বলে রাখি, যারা এফআর পেয়েছো তাদের জন্য জায়গাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, এবং যারা এফএস পেয়েছো অবশ্য তাদের জন্য এফএস এবং এফআর তারা সেকেন্ড সেমিস্টারে গিয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তার সাথে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটাও দেবে, এবং অবশ্যই পাস করতে হবে। এবার বিষয় হচ্ছে, সেকেন্ড সেমিস্টারেও যদি তোমরা এফআর কিংবা এফএস পেয়ে যাও তাহলে জায়গাটা অতটা সহজ থাকছে না। মানে এমএটা পাস করা তোমাদের কাছে অনেক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং পুরনো যেটা হয়ে গেছে সেটার কথা না ভেবে নতুন যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা আছে সেটা প্রথম থেকে ভালো করে, এখনও 1 মাস সময় রয়েছে, এই কটা দিন ভালো করে পড়লে আশা করি তোমাদের ভালো নম্বর তোমরা পাবে। তো আজকে আমরা প্রথমে শুরু করছি মেঘনাদ বধ কাব্যের থেকে তোমাদের কি কি পড়তে হবে এবং কিভাবে এর উত্তরগুলো লিখে আসতে হবে। মেঘনাদ বধ কাব্যের তোমরা আগের বছরের কোশ্চেন যারা পেয়েছো যারা, তারা দেখেছো যে মেঘনাদ বধ কাব্য থেকে কী কী প্রশ্ন এসেছে। তো সেটা নিয়ে আমি আলোচনা করছি না, মেঘনাদ বধ কাব্যের কী কী প্রশ্ন এসেছে, কোনগুলো পড়তে হবে সেইটা আমাদের ভালো করে দেখতে হবে। প্রথমেই বলবো মেঘনাদ বধ কাব্যের যে ষষ্ঠ স্বর্গ, ষষ্ঠ স্বর্গের নামকরণের সার্থকতা। ষষ্ঠ স্বর্গের নামকরণের সার্থকতা অথবা নামকরণের গুরুত্ব, কিংবা এভাবেও প্রশ্ন আসতে পারে যে ষষ্ঠ স্বর্গের যে নামকরণ করা হয়েছে বধ, কি হিসাবে এই বধ নামকরণটা করা হয়েছে এবং এই নামকরণ কতটা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো, এরকমভাবে প্রশ্ন দিতে পারে। কিংবা মেঘনাদ বধ কাব্যের ক্ষেত্রে এই যে ষষ্ঠ স্বর্গের অবতারণা, এটা কতটা প্রাসঙ্গিক এবং কার বধ হয়েছে সেই বিষয়টা তোমাকে লিখতে বলতে পারে। সুতরাং ষষ্ঠ স্বর্গর লাইন বাই লাইন পুরোটা ভালো করে পড়তে হবে, এবং এমনও আসতে পারে যে ষষ্ঠ স্বর্গ থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে। তাহলে লাইন তুলে প্রশ্ন আসলে লাইনগুলো জানতে হবে অবশ্যই, তাহলে চতুর্থ স্বর্গ না ষষ্ঠ স্বর্গ কোথা থেকে প্রশ্ন এসেছে না হলে বোঝা যাবে না। তো এটা হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের রসবিচার। আগের বছর আমরা পরীক্ষার প্রশ্নোত্তর দেখেছিলাম, তো সেখানে যেটা বীর রস চলে এসেছে। সুতরাং এবছর বীর রস আসার সম্ভাবনা মনে হয় না আছে বলে, এবার করুণ রসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। করুণ রসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার এই প্রশ্নটা এভাবে আসলে লিখতে হবে কিভাবে। মেঘনাদ বধ কাব্য যদি প্রথম থেকে অভিষেক থেকে আমরা একদম শেষ পর্যন্ত সংস্ক্রিয়া পর্যন্ত পড়ি, প্রেতপুরী সমস্ত স্বর্গগুলো পড়ি, সেখানে একটা জিনিস দেখতে পাবো, মেঘনাদ বধ কাব্য কিন্তু অবশ্যই বীর রসের কাব্য, এটা আমরা সবাই জানি। কিন্তু বীর রসের সাথে সাথে এই যে রাবণ, ইন্দ্রজিৎ এবং মেঘনাদ, এদের যে বীরত্ব মাইকেল মধুসূদন দত্ত দেখিয়েছেন, কিন্তু তার সাথে প্রথম স্বর্গে যে নামকরণ করা হয়েছে অভিষেক, সেখানে প্রথমেই দেখা গেছে বীরবাহুর মৃত্যু হয়েছে, এবং বীরবাহুর মৃত্যুর পরে ইন্দ্রজিতের অভিষেক হচ্ছে, মানে ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করা হচ্ছে, সেই স্বর্গটার নামকরণ করা হয়েছিল অভিষেক।
তারপরটার নাম অস্ত্রলাভ, তারপরটার নাম সমাগম, এবং তার চতুর্থ স্বর্গের নাম হলো অশোকবন। তাহলে এই যে পরপর যে শুরুটাই যদি আমরা ধরি, শুরুটা বীর রস দিয়ে শুরু হলেও এই যে পিতার কাছে পুত্র, একজন সমর্থ পুত্রের মানে চলে যাওয়া, এখানে বীর রসের থেকে করুণ রস বেশি করে দেখা দিয়েছে। কিন্তু যেহেতু তোমাদের দুটো স্বর্গ পাঠ্য রয়েছে, এখানে রসবিচার লিখতে গিয়ে প্রত্যেকটা স্বর্গের অবতারণার প্রয়োজন নেই। এখানে চতুর্থ স্বর্গ কিংবা উল্লেখ করে যদি দেয় যে ষষ্ঠ স্বর্গের রসবিচার, তাহলে তো সেখানে অবশ্যই ষষ্ঠ স্বর্গের নামটাই দেখতে পাচ্ছি আমরা বধ। তাহলে কার বধ হয়েছে? সেখানে ইন্দ্রজিতের বধ হয়েছে। তো সেখানে ইন্দ্রজিতের যে বীরত্ব আমরা আগের স্বর্গগুলোতে দেখেছি। এই যে অস্ত্রলাভ, সমাগম, এগুলোতে আমরা শুধু অশোকবনটা বাদ দিয়ে অন্যান্য স্বর্গগুলোতে আমরা ইন্দ্রজিৎ এবং রাবণের প্রচণ্ড শৌর্যবীর্যের কথা পরিচয় পেয়েছি। কিন্তু এই বীরবাহুর মৃত্যু প্রথম স্বর্গে কিন্তু একটা করুণার, একটা আক্ষেপ, একটা দুঃখের হতাশাজনক পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি প্রথম স্বর্গ থেকেই। এবং তারপরে ইন্দ্রজিতের যে সংলাপ, ইন্দ্রজিতের যে কথাগুলো, সেখান থেকে প্রচণ্ড বীর বিক্রম এবং মেঘের আড়ালে সে যুদ্ধ করতে পারে, এই জিনিসগুলো আমরা দেখেছি। তার সাথে সাথে এই যে ইন্দ্রজিৎ বধ হলো, এবং ইন্দ্রজিৎ বধের সাথে সাথে রাবণের পরিস্থিতি কেমন, একজন পুত্রহারা পিতার যন্ত্রণা কিভাবে পরিবেশিত হয়েছে, সেটা করুণ রসটা এইভাবে দেখাতে হবে। এখান থেকে ষষ্ঠ স্বর্গ থেকে এখান থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এবার চতুর্থ স্বর্গে থেকে একটা প্রশ্ন তোমরা পড়ে যেতে পারো যে চতুর্থ স্বর্গের অবতারণা অপ্রাসঙ্গিক কিনা। চতুর্থ স্বর্গের অবতারণা অপ্রাসঙ্গিক কিনা। আগের বছর প্রশ্ন এসেছিল চতুর্থ স্বর্গের গুরুত্ব সম্ভবত। তো এবার চতুর্থ স্বর্গের গুরুত্ব আর অবতারণা অপ্রাসঙ্গিক কিনা এর মধ্যে একটু পার্থক্য রয়েছে, সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা আমি একটু ব্যাখ্যা করে দিই। এই যে চতুর্থ স্বর্গের অবতারণা বলা হচ্ছে অপ্রাসঙ্গিক কিনা, তো কেন অপ্রাসঙ্গিক নয় সেটা তোমাকে ব্যাখ্যা করে দেখাতে হবে। এই যে প্রত্যেকটা স্বর্গের নামকরণ আমি প্রথমেই বললাম যে অভিষেক, অস্ত্রলাভ এবং সমাগম। এই যে প্রথম স্বর্গটার নাম আমি বললাম অভিষেক, পরেরটার অস্ত্রলাভ, পরেরটার নাম সমাগম, এবং তার চতুর্থ স্বর্গের নাম অশোকবন। চতুর্থ স্বর্গটার নাম অশোকবন, এবং এর পরবর্তী স্বর্গগুলো যদি আমরা দেখি, উদ্যোগ, শক্তি নির্ভেদ, বধ, সংস্ক্রিয়া, প্রেতপুরী, এই সমস্ত স্বর্গগুলোর সাথে দেখো অশোকবন নামটা একেবারেই অন্যরকম। এই যে অশোকবন নামটা অন্যরকম কেন, সেটা তোমাকে ব্যাখ্যা করে এই স্বর্গটা অপ্রাসঙ্গিক নয় সেটা দেখাতে হবে। এই চতুর্থ স্বর্গ জুড়ে আমরা শুধু দেখতে পাবো সীতা এবং সরমার কথোপকথন। কিভাবে সীতা ও সরমার কথোপকথন, এটাও একটা প্রশ্ন হয় যে চতুর্থ স্বর্গে সীতা ও সরমার কথোপকথনটা উল্লেখ করো। সেটা এই চতুর্থ স্বর্গের অপ্রাসঙ্গিক কিনা এর মধ্যেও ইনক্লুডেড ঘটনাটা। কারণ কি, এই যে প্রথম স্বর্গে আমরা দেখলাম অভিষেক, অস্ত্রলাভ, এই যে সমাগম, এই সমাগমে দেখা যাচ্ছে এই যে রাক্ষস কুলে প্রথমে বীরবাহুর মৃত্যু হয়েছে, এবং বীরবাহুর মৃত্যু সংবাদটা ইন্দ্রজিতের কাছে এসে জানিয়েছে কে? এই যে রাক্ষস কুলের দেবী প্রভাসা, মানে লক্ষ্মী দেবী রূপে যে প্রভাসা, সে এসে জানিয়েছে যে বীরবাহুর মৃত্যু হয়েছে। কিন্তু ইন্দ্রজিৎ সে কথা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না, কারণ উনি বলছেন নিশারণের সংহারিণুতারে, মানে রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে এবং লক্ষ্মণকে হত্যা করেছে, এ কথা ইন্দ্রজিৎ বলছে। তাহলে কিভাবে সে বেঁচে গেল? সেখানে জানানো হচ্ছে যে রামচন্দ্র মানে রাম পক্ষ আর কি, দেব পক্ষ হিসাবে যাদের বলা হয়েছে, তারা বিভিন্ন রকম ছলনা জানে, তারা মারা যায়নি, তারা বরং বীরবাহুকে হত্যা করেছে। এই বীরবাহুর হত্যা সংবাদ মানে মৃত্যু সংবাদটা জানার পরে
ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করা হচ্ছে। এই যে সমাগম চারিদিকে লঙ্কাপুরীতে তখন একটা হৈ হৈ রব দেখা দিয়েছে। কেন হৈ হৈ রব দেখা দিয়েছে? ইন্দ্রজিতের যেহেতু সেনাপতি পদে অভিষিক্ত করা হচ্ছে তাকে, সেই কারণে লঙ্কাপুরীতে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই কারণে সীতাকে অপহরণ করে আনার পরে রাবণ যে অশোক বনে, অশোক বটিকাতে মানে বদ্ধ করে রেখেছিল, সেখানে সীতাকে পাহারা দেবার জন্য চেরি দল অর্থাৎ রাক্ষসী দলরা ছিল। কিন্তু এই যেহেতু লঙ্কাপুরীতে উৎসব হচ্ছে, তখন সেই রাক্ষসী দলরা সীতাকে একা অশোক বনে ফেলে রেখে চলে গেছে সেই উৎসবে যোগ দেওয়ার জন্য। তখন সীতা একাকী বসে রয়েছেন অশোক বৃক্ষের তলে। এই অবকাশে সরমা অর্থাৎ বিভীষণ পত্নী সরমা সীতার কাছে যান এবং সীতার পূর্ববর্তী জীবনের দুঃখের কথা বলেন এবং সীতার কাছ থেকে তার যে সুখ স্মৃতিময় দাম্পত্য জীবনের কথা শোনেন এবং তার সাথে সীতার জন্য সিঁদুর নিয়ে যান, যাতে কপালে পরিয়ে দেওয়া যায়। হিন্দু রমণীর স্মৃতিতে সিঁদুর দান করে পুণ্য অর্জনের কথা বলেন এবং সুবর্ণ দেউটি তলে যেন বসে আছেন মনে হচ্ছে সীতা ও সরমান। এই যে পুরো চতুর্থ সর্গ জুড়ে আমরা দেখতে পাবো সীতা এবং সরমার কথোপকথন রয়েছে। কোথায় কথোপকথনটা হচ্ছে? এই অশোক বনে, অশোক বৃক্ষের তলে বসে দুজনের কথোপকথনের মাধ্যমে রামচন্দ্র এবং সীতার সুখী দাম্পত্য জীবনের যে বিবরণ দিয়েছেন, তাতে করে রামচন্দ্রের প্রতি সীতার একটা ভক্তিভাব এবং সীতার প্রতি রামচন্দ্রের যে একনিষ্ঠ প্রেম সেটা প্রকাশ পেয়েছে। এবং সেই সাথে আরেকটা জিনিস প্রকাশ পেয়েছে, সীতা চরিত্রের গভীরতা। কিভাবে প্রকাশ পেয়েছে সীতা চরিত্রের গভীরতা? সেটা দেখা যাচ্ছে বারবার সরমা সীতাকে স্মরণ করাচ্ছেন যে তোমার গায়ে যে গয়নাগুলো ছিল, রাবণ কতটাই মানে খারাপ মানুষ যে সেই গয়নাগুলো খুলে নিয়েছে। তখন সীতা দেবী জানান যে না, এতে রাবণের কোনো দোষ নেই। সেই গয়নাগুলো আমি যখন আমাকে রথে করে অপহরণ করে আনা হচ্ছিল, রামচন্দ্র যাতে আমার পথ চিনতে পারেন নিদর্শন স্বরূপ আমি নিজেই সেটা খুলে ফেলে দিয়েছি রাস্তায়। এবং সেই সাথে এটাও একটা আক্ষেপ কিংবা দুঃখ প্রকাশ করেন, এই যে রামচন্দ্র তাকে উদ্ধার করতে আসবেন এবং উদ্ধার করতে আসলে লঙ্কার অনেক অসহায় প্রজা যুদ্ধে মারা যাবে। শত্রুপক্ষ হয়েও সীতা রাবণের এবং লঙ্কাপুরীর জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখান থেকে সীতা চরিত্রের একটা মহৎ হৃদয়ের পরিচয় আমরা পাই। এবং এই সীতা চরিত্র অঙ্কন করতে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত কোথাও যেন তার মায়ের ছবি অঙ্কন করেছেন। সীতার মাধ্যমে মাইকেল মধুসূদন দত্ত যেন মাতৃপদে একটা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বলা যায়। তো এই কটা প্রশ্ন মেঘনাদ বধ কাব্য থেকে পড়লে আশা করি তোমাদের অনেকটা সমাধান হওয়ার কথা। এর বেশি কিছু আসবে বলে আমার মনে হয় না। এর সাথে এবার আরেকটা জিনিস দেখাই, এই যে এই বইটা যদি তোমরা চাও সংগ্রহ করতে পারো, এটা আমারই লেখা বই, একদম চটি একটা বই, বেশ কিছু পাতার। এই বইটাতে যারা তোমরা পুরো বইটা কিনতে পারছো না অনেক দামের জন্য, কিংবা মনে করছো প্রথম থেকে নবম সর্গ পর্যন্ত আমাদের প্রয়োজন নেই, এই বইটিতে শুধুমাত্র চতুর্থ এবং ষষ্ঠ সর্গটা পুরো মানে মেন যে টেক্সট সেটা রয়েছে এবং তার সাথে এই দুটো সর্গের বিষয়বস্তু প্যারাগ্রাফ ওয়াইজ লেখা রয়েছে, যাতে লাইন তুলে প্রশ্ন আসলে তোমাদের সুবিধা হয় এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা এই বইটাতে রয়েছে। যাদের প্রয়োজন এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো, বিভিন্ন রানাঘাটের বিভিন্ন বইয়ের দোকানে তোমরা পেয়ে যাবে। এই ছবিটা দেখালে তোমরা বইটা পেতে পারো, কিংবা যদি না পাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বইটার জন্য। যদিও পরীক্ষা তোমাদের খুব বেশি দিন নেই, তবুও যদি এটা দেখতে পারো মেঘনাদ বধ সম্পর্কে আশা করি কোনো সমস্যা থাকবে না। তো আজকে আমরা মেঘনাদ বধ কাব্যের সাজেশনটা নিয়ে আলোচনা করলাম। আগামীকাল আমরা বৃত্তসংহার কাব্য নিয়ে আলোচনা করব। কি প্রশ্ন তোমাদের পড়তে হবে এবং কিভাবে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে যাতে 10-এর মধ্যে 7 নম্বর তোমরা পাও। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন।